নমস্কার, ট্রাভেল উইথ সুপর্ণায় তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে 15ই অক্টোবর 2024। আজকে আমরা যাত্রা শুরু করব গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গের বিস্তৃত তৃণভূমির গল্প অনেক আমি পড়েছি এবং দেখেওছি ইউটিউবে, সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। সেই জন্যই যাত্রাপথ শুরু করলাম শ্রীনগর থেকে। গুলমার্গের গল্প শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা অবশ্যই আমার ভিডিওকে শেয়ার করে আমার চ্যানেলকে বাড়তে সাহায্য করো। তাহলে চলো শুরু করা যাক গুলমার্গের গল্প। গুলমার্গে আমাদের গন্ডোলা রাইড আমরা অনলাইনেই বুক করেছিলাম। তোমরা যখন গন্ডোলার রাইড করতে ইচ্ছা প্রকাশ করবে তখন অবশ্যই অনলাইনে বুকিং করে দিও, কারণ ফার্স্ট ফেজের টিকিট যদিও বা অফলাইনে পাওয়া যায়, সেকেন্ড ফেজের টিকিট কিন্তু একেবারেই অফলাইনে পাওয়া যায় না। প্রচুর রাশ থাকে, সেই সীমিত যে টিকিট সেটা কিন্তু অফলাইনে পাওয়া একেবারেই সম্ভব নয়, এবং ভিড় এড়ানোর জন্য সম্ভব হলে অনলাইন টিকিটই কেটে নেবে। গন্ডোলা রাইডের যে অনলাইন অ্যাপটা রয়েছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইটা দেখে তোমরা কিন্তু গন্ডোলা রাইডটাকে বুক করে নিতে পারো। তাহলে চলো আজকে গুলমার্গের গল্প শুরু করা যাক। গুলমার্গ যাওয়ার জন্য যেহেতু আমাদের গন্ডোলা রাইড ছিল সকাল 10টায়, আমরা খুব সকাল সকাল মোটামুটি 8টা নাগাদ বেরিয়ে পড়ি শ্রীনগর থেকে। শ্রীনগর থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত গন্ডোলা, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। সেই রকমই 8টার সময় বেরিয়ে 10টায় যাতে গন্ডোলা রাইড ধরতে পারি, সেই রকম 8টাতেই বেরিয়ে পড়ি আমরা গন্ডোলার উদ্দেশ্যে। আগেও দেখিয়েছি আমি সোনমার্গে যাওয়ার সময় শ্রীনগর থেকে বেরোনোর মুখে অবধি কোনো রকম যে তুমি পাহাড়ে আছো, শ্রীনগরে দাঁড়িয়ে তোমার কোনো সময়ই মনে হবে না তুমি একটা হাই অল্টিটিউডে রয়েছে। এতটাই বড় ভ্যালি এবং এখন এতটাই বিস্তৃত হাইওয়ে এবং চারপাশের বাড়ি ঘরে পুরোটাই একটা শহর। সেই হাইওয়ে ধরে আমরা এগোতে থাকলাম গুলমার্গের দিকে। চারপাশের কিন্তু তখন প্রাকৃতিক সৌন্দর্য বলতে কিছুই নেই, তবে ওখানকার বাড়িগুলো দেখতে সুন্দর এবং বাড়ির প্রত্যেকটা বাড়ি প্রায় কটেজ টাইপের। সেগুলো দেখতে দেখতে আমরা চললাম গন্ডোলার বা গুলমার্গের অভিমুখে। গন্ডোলা বা গুলমার্গ যাওয়ার মুখে নিচে পড়ে একটা গ্রাম। সেইখানটায় এই যখন বরফ রাইড হয় সেই সময় গামবুট বা জ্যাকেট এই সমস্ত ভাড়া পাওয়া যায় ওখানে। তোমরা চাইলেও এইখান থেকে যে সময় বরফ পড়ে এখান থেকে ভাড়া নিয়ে নিতে পারো। আমরা যেহেতু বরফের কোনো চিহ্ন মাত্র নেই, আমরা জেনেই গেছিলাম আফরাওয়াটের ওপর ফেজে লাস্ট ফেজেও কিচ্ছু নেই, সেই জন্য আমরা আর এখানে দাঁড়াইনি। আমরা সোজা চলে গেলাম গুলমার্গের মেন যে জায়গাটা তার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর কিছু কিছু অ্যাপেল গার্ডেন আস্তে আস্তে করে চোখে পড়লো, এবং চোখে পড়লো গুলমার্গের পাহাড়। এই যে দেখতে পাচ্ছ দূরের পাহাড়টা, এটাও হচ্ছে গুলমার্গের পাহাড়, আর পাশ দিয়ে কিন্তু এখানে প্রচুর অ্যাপেল গার্ডেন রয়েছে গুলমার্গেও। এই সমস্ত অ্যাপেল গার্ডেন এবং দূরের পাহাড়টাকে দেখতে দেখতে, পাহাড়টা পুরো সাদা কিন্তু বরফ নয়, ওপরে যে বরফ পড়ে সেটা ভালোই বোঝা যাচ্ছে, কোনো গাছপালা নেই। ওপরের যে শৃঙ্গটা সেটা দেখতে পাচ্ছ তোমরা, নিচেরটা তৃণভূমি রয়েছে কিন্তু ওপরের শৃঙ্গটা পুরোই হোয়াইট, কিন্তু সাদা হলেও কিন্তু বরফ নয়। এখন যেহেতু বরফ নেই তাই পুরো একটা ধূসর মতো একটা বর্ণ ধারণ করেছে। এবং এই রাস্তার দুধারে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে অ্যাপেল গার্ডেন, সমস্ত কিন্তু অ্যাপেল গাছ, এবং প্রচুর পরিমাণে অ্যাপেল ছিল এই অ্যাপেল গার্ডেনগুলোকে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলছিলাম গুলমার্গের দিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুলমার্গের পাহাড়ি পথে, এবং রাস্তার দুধারে আখরোট গাছ, এই যে হলুদ কালারের যে গাছগুলো, এগুলো আখরোট গাছের প্রচুর বাগান চোখে পড়লো এই গুলমার্গের রাস্তায়। তার সঙ্গে ওক চিনারেরও বড় বড় বাগান ছিল, এবং এইখানের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ ভালো, এবং রাস্তা ভীষণই চওড়া, কোনো অসুবিধা হচ্ছিল না, এবং দুদিক দিয়ে কিন্তু গার্ড দেওয়া ছিল। যেখানটা একটু খাড়া মতো আছে সেরকম খাড়া ছিলই না। সেই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে আখরোট গাছের পাশ দিয়ে, ওক চিনারের পাশ দিয়ে চলে গেলাম গুলমার্গের মেন জায়গা, যেখান থেকে হচ্ছে পাওয়া যাবে গুলমার্গের গন্ডোলা রাইড।
এই যাওয়ার পথে কিন্তু একটা ওয়াটারফলস পড়ে, ড্রাং ওয়াটারফলস, যেটা এই অক্টোবরের পর মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে গেলে পুরো জমে যায় এবং ফলসটা যথেষ্ট বড়। আমাদের ড্রাইভার বলছিলেন যে যদি নিচে নেমে ফলসে যাওয়া যায়। যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, আমরা আর ওই ওয়াটারফলসে যেতে পারিনি। তোমরা যারা গুলমার্গে যাবে তারা অবশ্যই ওই ওয়াটারফলসটা ঘুরে তবেই গুলমার্গে উঠবে। যেতে যেতে 2-4টে গাড়ি এবং বেশ অনেকগুলো গাড়ি, যেহেতু আমরা একটু ভোর ভোর বেরিয়েছিলাম, গাড়ির সংখ্যা কম ছিল। পরে আস্তে আস্তে আরও গাড়ি বেড়ে গেছিলো এবং আমরা আস্তে আস্তে করে পৌঁছে যাচ্ছিলাম গুলমার্গের মেন গন্ডোলা রাইডের জায়গায়। আস্তে আস্তে গুলমার্গের যে সুন্দর ভ্যালিটা সেটা আমাদের চোখের সামনে দৃশ্যমান হচ্ছিল এবং এই ভ্যালিতে নভেম্বরের পর থেকে আসলে মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো বরফ পড়ে থাকে, সেটাও বেশ ভালোই বোঝা যাচ্ছিল। সুন্দর ভ্যালিতে ছোট ছোট যেগুলো ঘোড়া সেগুলো ঘুরে বেড়াচ্ছিল এবং প্রচুর লম্বা লম্বা ওক চিনার গাছ স্বাগত জানাচ্ছিল যেন গুলমার্গে ঢোকার জন্য। দেখতে দেখতে আমরা গুলমার্গের মেন পয়েন্টে বা মেন গেটে এসে হাজির হয়েছিলাম, যেখান থেকে যারা ঘোড়াওয়ালা তারা ডাকাডাকি করছিল, কারণ গুলমার্গের গন্ডোলা রাইড ছাড়াও রাজা হরি সিংয়ের বাড়ি এবং কিছু আরও 2-3টে দ্রষ্টব্য স্থান রয়েছে, সেগুলো যাওয়ার জন্য কিন্তু গাড়ি করে যাওয়া যাবে না, ঘোড়াতে উঠতে হবে। এবং দেখো অনেক লোকজনই এই ঘোড়া বা খচ্চর যে সেটা নিয়ে নিয়েছে এবং এর জন্য তোমার টাকা পড়বে, ওরা চেয়েছিল 2000 টাকা এবং বার্গেনিং করে তুমি যত কমাতে পারবে সেই রেটে মোটামুটি ওই আশেপাশের সাইট সিনগুলো করে আসা যায়। আমরা যেহেতু সেই সাইট সিনগুলো আর হরি সিংয়ের বাড়ি বা ওগুলো যাব না, শুধুমাত্র গন্ডোলা রাইডের ওপরটাই উঠব, আমরা সেই ঘোড়া বা খচ্চরকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলাম গন্ডোলা রাইডের যে মেন জায়গা পার্কিং জোন সেখানে। এই জায়গা থেকেই প্রচুর ঘোড়া বা ওই রাজা হরি সিংয়ের বাড়িতে যাওয়ার ছোট ছোট গাড়ি কিন্তু বা টোটো পাওয়া যায়। আমরা ঠিক করেছিলাম যদি হাতে সময় থাকে গন্ডোলা রাইড করে এসে তাহলে আমরা এইখানে যাব। টোটো বা ছোট ছোট গাড়িগুলো চাইছিল 1500 টাকা করে পুরো সাইট সিং করিয়ে দেওয়ার জন্য। এখানেও বার্গেনিং চলে, তোমরা তোমাদের মতো বার্গেনিং করে সিজন অনুযায়ী বিভিন্ন রকম রেট বাঁধা থাকে, বার্গেনিং করে তবে সেগুলোতে চড়তে পারো। আমরা আর সেই দিকে না চড়ে গুলমার্গের যে মেন ভ্যালি দেখতেই পাচ্ছ দূরে, গুলমার্গের ভ্যালি এবং গুলমার্গের মেন পাহাড় আফরাওয়াটের কাছে যেখানে পার্কিং লট সেইখানে চলে যাচ্ছিলাম। এই যে ভ্যালির দুপাশে যে কটেজগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু জেকেটিডিসি সরকারি কটেজ। তোমরা যারা গুলমার্গে থাকতে চাও তারা কিন্তু এই কটেজগুলো ভাড়া করে নিতে পারো।
তবে গুলমার্গের এই কটেজে থাকার বেস্ট সময় হচ্ছে এপ্রিল মে মাস। তখন এই বিস্তীর্ণ ভ্যালি জুড়ে ছোট ছোট সুন্দর ফুলে ভরে যায়। এই সময়টায় কিন্তু সেই ছোট ছোট ফুলগুলো নেই, কারণ আর কিছুদিন পরেই এই চত্বরে বরফ পড়া শুরু হবে। আর যখন যদি তুমি মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে আসো, এখানে কিন্তু এই ভ্যালিতে পুরো বরফে আবৃত পাবে। এখানে তখন বিভিন্ন ধরনের আইস গেম এখানে চালু হয়, বিভিন্ন রোলার স্কেটিং, স্কি বা এটিপি রাইড, বিভিন্ন ধরনের গেমগুলো, প্যারাগ্লাইডিং ওই বরফের ওপর দিয়ে কিন্তু চালু থাকে। সেগুলোও কিন্তু তোমরা এনজয় করতে পারো। আসল কথা, কাশ্মীরে ঘোরার 3টে সময় হচ্ছে বেস্ট। এক হচ্ছে এই অক্টোবর মাসে তুমি যদি আসো, পাতা ঝরার মরশুম দেখতে পাবে, এছাড়া পাবে আপেলের সৌন্দর্য, আপেল গার্ডেন। এরপর তুমি যদি মার্চে আসো তাহলে তখন প্রচুর পরিমাণে এখানে বরফ দেখতে পাবে ভ্যালিগুলোতে। এরপর মার্চ এপ্রিলে প্রচুর বরফ থাকে, এবং মে মাসে আসলে এই যে ভ্যালিগুলো, সুন্দর ভ্যালিগুলো সমস্ত ফুলে ছেয়ে যায়। সেই সময় আসলেও কিন্তু পুরো গ্রিনারিটা তোমরা দেখতে পাবে। এবার তোমরা নিজেদের পছন্দ মতো চয়েস করে সেই জায়গায় এইখানে কাশ্মীরে ঘুরতে আসতে পারো। আমরা অক্টোবরে গেছিলাম, গরম যেহেতু পুজোর ছুটি থাকে অনেকটাই, তা আমাদের হচ্ছে পাতা ঝরার মরশুম। সেই সময়টা আমরা গেছিলাম। দেখতে দেখতে দেখো আমরা এসে গেছি পার্কিং লটে। আমাদের গাড়ি এখানে আমাদের নামিয়ে দেবে, আর আমাদের এইখান থেকে মোটামুটি 2 মিনিট হেঁটে চলে যেতে হবে মেন পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে গন্ডোলা রাইড হয় সেই পয়েন্টে। এই হচ্ছে গন্ডোলা রাইডের যে ঘরটা, সেটা হচ্ছে এই সুন্দর কাঠ দিয়ে তৈরি করা একটা সুন্দর ঘর, এবং এর ভেতরেই তোমাকে লাইন দিয়ে ঘুরতে ঘুরতে রোপওয়েতে উঠতে হবে। আমরাও আস্তে আস্তে হেঁটে মিনিট 2 পার্কিং লট থেকে, গাড়ি আমাদের ওইখানটায় নামিয়ে দিয়েছিল, সেখান থেকে হেঁটে আমরা ঢুকে গেলাম গন্ডোলা রাইডের ভেতরে। যদিও আমরা 10টায় পৌঁছে গেছিলাম গন্ডোলা রাইডের ভেতরে এই ঘরটাতে, তবুও তখনও ভালোই লাইন পড়ে গেছিলো ফার্স্ট ফেজে যাওয়ার জন্য। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা ফার্স্ট পেজের রোপওয়েতে ওঠার সুযোগ পেলাম। দেখতেই পাচ্ছ কীরকম ঘোরানো। বলছে যে অন্য দিনে নাকি আরও, মানে পিক সিজনে আরও বেশি লাইন পড়ে এই গন্ডোলা রাইডে। সেই ক্ষেত্রে গুলমার্গে থেকে যদি যাওয়া যায় তাহলে আরোই ভালো হয়। এই পুরো ঘোরানো এই স্টিলের যে বেড়গুলো, এর ভেতর দিয়েই কিন্তু এখানে এন্ট্রি হতে হবে। এই দেখো, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ঘুরে 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 আমরাও মোটামুটি আধ ঘন্টা লাইন দিয়ে পৌঁছে গেলাম গুলমার্গের ফার্স্ট যে রাইডটা, ফার্স্ট ফেজে যাওয়ার যে রোপওয়েটা, সেই অঞ্চল। এই যে জায়গা, এখানে প্রচুর পরিমাণে রোপওয়ে রাখা রয়েছে কিছু, এবং এটাই হচ্ছে লাস্ট লাইন। এই লাইনের শেষেই আমরা উঠে যাব গন্ডোলার ফার্স্ট ফেজের রাইডে। এখানেও প্রচুর লোক ছিল, দেখতেই পাচ্ছ, এবং যাদের তোমরা দেখতে পাচ্ছ তার প্রায় 80% লোকই কিন্তু বাঙালি ছিলেন। প্রচুর বাঙালি যারা কাশ্মীর সেই সময় বেড়াতে গিয়েছিলেন, যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল, প্রচুর বাঙালি। তা সেই লাইন ধরে আমরাও এগিয়ে চললাম ফার্স্ট ফেজের কেবল রাইডে। এক একটা রোপওয়েতে দুদিকে 3-6 জনের বেশি ওঠানো যায় না। আমরাও দেখো রোপওয়ের ফার্স্ট ফেজে যাওয়ার জন্য উঠে পড়েছি। আমাদের সঙ্গে একজন মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি, তারাও উঠেছিলেন ওই রোপওয়েতে। তারাও এসেছিলেন এই গন্ডোলা রাইডে এনজয় করার জন্য বা কাশ্মীর ঘুরতে। এবং আস্তে আস্তে আমরা উঠে পড়ি আস্তে আস্তে ফার্স্ট ফেজের দিকে। এবং গন্ডোলা রাইডের এই পাশের রোপওয়ের কাজগুলো কিন্তু খোলা যায়, কিন্তু খুলে রিস্ক নিয়ে ফোন বের করার প্রয়োজন নেই, কারণ যদি একবার নিচে ফোন পড়ে যায় সেটা কিন্তু আর ফেরত পাওয়া প্রায় অসম্ভব। নিচটা পুরোটা খাড়াই না হলেও ফার্স্ট পেজের অতটাও অসুবিধা হয় না। তবে এই গন্ডোলা রাইড করার জন্য তোমরা অবশ্যই সঙ্গে কর্পূর রাখবে, কেননা সেকেন্ড ফেজে কিন্তু শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে, এবং যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। সঙ্গে অক্সিজেন রাখলেও ভালো হয়, এবং অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ পোকা সঙ্গে রাখবে। তাহলে আমার সঙ্গে তোমরাও গন্ডোলা কেবল রাইডটা এনজয় করতে থাকো।
ফার্স্ট ফেজ রাইড করে আমরা নিচে নেমে পড়েছি। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট ফেজ। এখানে কিছু কিছু ইগলু টাইপের কাচের গ্লোব বানানো রয়েছে। যখন ফার্স্ট ফেজে আইস পড়ে যায়, আর মানে ফেব্রুয়ারি মাসে, সেই সময় কিন্তু এগুলো খুব সুন্দর গরম থাকে, সেইভাবেই সিস্টেম করা হয়েছে। যদিও এই ফেজে খাবার দাবার খুব কস্টলি, তাই বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে খাওয়াটাই ভালো। এই সিঁড়ি দিয়ে তোমাকে ওপরে উঠে সেকেন্ড ফেজের জন্য, এই যে সেকেন্ড ফেজের ওপরে যাচ্ছে, সেকেন্ড ফেজের জন্য লাইনে দাঁড়াতে হবে। আমরাও ফার্স্ট ফেজের একটু চারপাশের ভিউটার ফটো তুলে নিয়ে চলে গেলাম সেকেন্ড ফেজে উঠবার জন্য। যে সবুজ কালারের পিন দিয়ে ঘেরা যে জায়গাটা, এখান থেকেই সেকেন্ড ফেজের টিকিটের জন্য, মানে সেকেন্ড ফেজে ওঠার জন্য লাইন দিতে হয়। এই দেখো, আমরা সেকেন্ড ফেজের রোপওয়েতে উঠে গেছি এবং নিচে যে ঘোড়াগুলো দেখা যাচ্ছে, এই ঘোড়াগুলো করে সেকেন্ড ফেজের খানিকটা সামনে অংশে আসা যায়। সেই যারা সেকেন্ড ফেজের টিকিট পায় না, অফলাইনে টিকিট কাটে এখানে এসে, তাদের জন্য ঘোড়া যা বার্গেনিং করে ঘোড়া নিয়ে তারা কিন্তু এই সেকেন্ড ফেজে উঠতে পারে। আমরা পুরোটা না উঠলেও খানিকটা উঠতে পারে। আমরা সেকেন্ড ফেজে উঠে গেলাম তাড়াতাড়ি করে। ফার্স্ট ফেজ ঘুরে সেকেন্ড ফেজে আমরা তাড়াতাড়ি করে উঠে গেলাম। সেকেন্ড ফেজে যত উপরে উঠছিলাম তত কিন্তু পাহাড় রুক্ষ হচ্ছিল এবং গাছপালার পরিমাণটা কমে যাচ্ছিল, যার থেকে বোঝা যাচ্ছিল উপরে অক্সিজেনের অভাব হবে এবং গাছপালার চেহারা এবং পাহাড়ের রুক্ষতা সেটাই প্রমাণ করছিল। গন্ডোলার সেকেন্ড ফেজে, মানে সেকেন্ড ফেজে ওঠার পর সেখান থেকে পাকিস্তানের যে বর্ডার সেটা দেখতে পাওয়া যায়। আমরা মেনলি বরফ যেহেতু পাবো না, সেইটা দেখার জন্যই চলে এলাম সেকেন্ড ফেজে। নেমে গেছি সিঁড়ি দিয়ে। দুপাশে যে কারাকোরামের যে রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ নয়, কারাকোরাম বা পীর পঞ্জালের যে উপরের রেঞ্জ, সেটা খুব স্পষ্টভাবে দেখা যায়। এবং দেখা যায় নাঙ্গা পর্বতের বরফাবৃত পর্বত, সেটাও কিন্তু এইখান থেকে ভালোই দেখা যায়, সুন্দর দেখা যায়। এই যে পর্বতটা বারবার দেখাচ্ছি, ওটা হচ্ছে পাকিস্তান সাইডের পাহাড়। মানে ওখানে যারা ছিলেন তারাই বলল যে এখানে পাকিস্তানের প্রচুর বাংকার আছে, যেগুলো খালি চোখে দেখা যায়, কিন্তু ক্যামেরায় আমি ধরতে পারিনি। এই জায়গা থেকে দেখা যাচ্ছে, এই পাশ থেকে দেখা যাচ্ছে নাঙ্গা পর্বতের বরফাবৃত শৃঙ্গগুলো। এবং গুলমার্গের এই আফরা ওয়াট কিন্তু নভেম্বর মাস থেকে এই ফার্স্ট ফেজ কিন্তু পুরো বরফাচ্ছন্ন থাকে, যদিও এখন পুরো ড্রাই। কিন্তু এখানে নেমে আমাদের একটু প্রবলেম হচ্ছিল। আমরা কোকা এবং কর্পূর নিয়ে বেশিক্ষণ না দাঁড়িয়ে চারপাশের ভিউটা 10 মিনিটের মধ্যে তুলে নেমে এসেছিলাম ফার্স্ট ফেজে। এই গন্ডোলা রাইডের যখন মিডিল পজিশনে আসে রোপওয়েটা, তখন খানিকক্ষণ স্টেবল হয়ে বা স্থির হয়ে যায়, নিজেকে কিছুটা স্থির করতে। সেই সময় অনেক সময় ভয় লাগে, কিন্তু এটা কিন্তু সবসময় হয়ে থাকে। সেটা নিয়ে গন্ডোলা রাইডে উঠলে চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা জিনিস বলে দিই, এর রাইডের ফেয়ার কত। প্রথমত হচ্ছে, এখানে ফার্স্ট ফেজের টিকিট কাটলে তবেই কিন্তু সেকেন্ড ফেজের টিকিট পাওয়া যায়। শুধুমাত্র সেকেন্ড ফেজের টিকিট কিন্তু এখানে পাওয়া যায় না। আগে ফার্স্ট ফেজ কাটতে হয়, তারপরেই সেকেন্ড ফেজ কাটতে হয়। ফার্স্ট ফেজে এক একজনের জন্য নেয় হচ্ছে 1100 টাকা এবং সেকেন্ড ফেজে 800 টাকা, টোটাল 1900 টাকার মতো কিন্তু পড়বে এই ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মিলে পার হেড। এবং এইটা মোটামুটি 2 মাস আগে, প্রায় 60 দিন আগে এই অনলাইনে এর টিকিট বিক্রি শুরু হয়ে যায়। সেই সময় টিকিট কেটে রাখলে আর কোনো চিন্তা থাকে না, এখানে এসে তোমরা কিন্তু রাইড করে নিতে পারবে।
আর একটা জিনিস, তোমার রাইডের টাইম যখনই থাকুক না কেন, তুমি তার আগে উপস্থিত হলে অবশ্যই কিন্তু তুমি রাইড করতে পারবে। আমরা অনেকটা আগেই এসে গেছিলাম, আমাদের টাইম ছিল 11টায়, কিন্তু আমরা তার অনেক আগেই ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের টাইম রেখেছিলাম 1টায়, কিন্তু আমরা মোটামুটি 1টার মধ্যে একদম গুলমার্গের ভ্যালিতেও নিচে নেমে গেছিলাম তাড়াতাড়ি করে। সেই জন্য এরকম টাইমের কোনো ব্যাপার নয়, তুমি আগে আসলে অবশ্যই কিন্তু তুমি আগে উঠে যেতে পারবে। সেই জন্য টিকিটটা অনলাইনে বুকিং করেই এসো, তাহলে দুটো ফেজ ভালো করেই ঘুরতে পারবে। এবং যদি তোমরা মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারি মাসে আসো, তাহলে সেকেন্ড ফেজে ওঠার দরকার নেই, ফার্স্ট ফেজ থেকেই খুব সুন্দর বরফ পেয়ে যাবে। সেকেন্ড ফেজে একটু কষ্ট হয়, সেটা করার আর প্রয়োজন নেই এবং টিকিট কাটারও প্রয়োজন নেই। এই যে সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ থেকে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, এই ভ্যালিটা দেখো, গুলমার্গের এই ভ্যালিটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। এবং এই ভ্যালি কিন্তু নভেম্বরের পর থেকে, ডিসেম্বর থেকে কিন্তু পুরোটাই বরফে আবৃত হয়ে যাবে। এই যে আমরা নেমে যাব গুলমার্গের মেন জায়গায়, আস্তে আস্তে আমরা ফার্স্ট ফেজে নেমে আসছি সেকেন্ড ফেজ থেকে। আমরা খুব ভালোভাবেই রোপওয়েটা এনজয় করে নিচে নেমে আসি এবং খুব সুন্দর চারপাশে, এটা ফার্স্ট ফেজ থেকে ভিউটা ঠিক এরকমই আসে। এরকম করে ভিউ তুলে আস্তে আস্তে ফার্স্ট ফেজের লাইন দিয়ে দাঁড়াই। যেহেতু সেই সময় নামার লাইনটা খুব একটা বেশি ছিল না, খুব দ্রুতই আমরা কিন্তু ফার্স্ট ফেজ থেকেও নেমে আসি নিচে। এবং এই হচ্ছে নিচের ভ্যালি, ভালোই গ্রিন লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। গ্রিন ভ্যালিতে একটু ঘুরে বেরিয়ে আমরা আবার ফেরত চলে আসি শ্রীনগরে। গুলমার্গ মোটামুটি সকাল 9টার সময় বেরোলে তোমরা বিকেল 3টের মধ্যে ফেরত চলে যাবে কেবল রাইড করে, এবং ভালোই লাগবে। বরফের সময় আসলে আরও ভালো লাগবে। তাহলে এই ছিল আমার গুলমার্গের গল্প। তোমরা এখানে আসলে অবশ্যই এইভাবে ফলো করে আসতে পারো। আমি ফিরে আসবো পরের দিন আমার পেহেলগামের গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।